পুরো বিশ্বব্যাপী যেখানে ইসরায়েলের দখলদারিত্ব এবং গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ চলছে, সেখানে অন্যতম এক ব্যতিক্রম রাষ্ট্র যেন ভারত। ইসরায়েলকে সরাসরি শুধু সমর্থনই নয়, ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে যুদ্ধ পর্যন্ত করতে যেতে চাচ্ছেন অনেক ভারতীয়। ভারতের বিভিন্ন স্থানে সংগঠিত হচ্ছে ইসরায়েলের পক্ষে র্যালি। সেসব আবার ভারতের নিযুক্ত যে ইসরায়েলের রাষ্ট্রদূত আছেন, তিনি মজা করে টুইটারে শেয়ারও দিচ্ছেন। মজা করে তিনি সেসব পাল্টা টুইটে জানাচ্ছেন, ভারতের এত এত স্বেচ্ছাসেবক নিয়েই আলাদা একটা ইসরায়েলি বাহিনী গড়ে তোলা যাবে। The same radical, jihadist, Islamist, terrorist thinking that Israel is a victim of, we are a victim of as well. It's just that we have had a very strong government. Israel is fighting this war on behalf of all of us. Israel is fighting this war for you and me. और धार्मिक मान्यताओं के साथ हमें इजराइल में बसने की सुविधा दें, क्योंकि जिस बीमारी से वो लड़ रहे हैं, मानवता के जिस कैंसर से वो लड़ रहे हैं, हम पिछले 1400 सालों से उस कैंसर के पीड़ित हैं। Actually also plays into the sense of Hindu victimhood and villainizing Muslims. So what they're trying to say is that, look, Israel and India, we have a common enemy, and that common enemy are the Muslims. They are the common cultural threat. So by way of extending the solidarity to Israel, it's basically saying that, you know, we are together in fighting this fight against Muslims. भारत छोड़ो, हमास के आतंकवादियों, भारत छोड़ो, भारत छोड़ो, भारत छोड़ो, हमास का ভারত সরকারও যে এতে খুব বেশি বিরক্ত বা ভারত সরকারও যে এতে খুব উৎসাহিত নয়, ব্যাপারটা কিন্তু এমন না। ভারত সরকারও গাজায় গণহত্যা চালানোর জন্য পাঠিয়ে যাচ্ছে একের পর এক মরণঘাতী অস্ত্র। শুধু তাই না, অনেক ক্ষেত্রে ফিলিস্তিনের পক্ষে সংগঠিত র্যালি, প্রতিবাদ এবং লেখাকে অপরাধ হিসেবে শনাক্ত করে প্রতিবাদকারীদের বিরুদ্ধে পর্যন্ত মামলা দায়ের করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এমনটা কেন হচ্ছে? কেন ভারত এবং ইসরায়েলের মধ্যে এত দেনা পাওনা বা এতটা দহরম মহরমের সম্পর্ক? মূলত এই পরিবর্তন বা সম্পর্কের এই রসায়নের সূচনাটা হয় কার্গিল যুদ্ধের হাত ধরে। 1999-তে সংগঠিত পাকিস্তানের সাথে এই যুদ্ধের সময় প্রথমবারের মতো ইসরায়েল অস্ত্র দিয়ে সাহায্য করতে শুরু করে ভারতকে। আর সেই সাহায্য বাড়তে বাড়তে বর্তমানে ইসরায়েলের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতার নাম ভারত। শুধু তাই না, 2020 সালের এক হিসেবে ভারত প্রতি বছর প্রায় $1 বিলিয়ন বা তারও বেশি মূল্যের অস্ত্র কেনে ইসরায়েলের কাছ থেকে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের একটা তথ্য অনুযায়ী 2018 থেকে 2022 সময়কালে ভারত ইসরায়েলের মোট অস্ত্র রপ্তানির প্রায় 37% গ্রহণ করেছে। মানে বুঝতে পারছেন, ইসরায়েল যেই পরিমাণ অস্ত্র তৈরি করে তার 37% কেনে ভারত। আর এই অস্ত্র বিক্রির টাকা দিয়ে হত্যা করে তারা চলে ফিলিস্তিনের মানুষকে। পুরো ব্যাপারটাই বা এই যে ভালো একটা সম্পর্ক, এতটা দহরম মহরম, পুরো ব্যাপারটাই গড়ে উঠেছে নরেন্দ্র মোদীর সময়ে। এবং নরেন্দ্র মোদীর সময় 2018 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর করেছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফরকালে অর্থাৎ 2018-তে বেনিয়ামিন নেতানিয়াহু যখন ভারতে আসেন, তিনি সরাসরি বলে বসেন, দিস ইজ এ ম্যারেজ মেড ইন হ্যাভেন। অর্থাৎ ভারত এবং ইসরায়েলের সম্পর্ককে তিনি বলার চেষ্টা করছেন এটি স্বর্গীয় বিবাহ হিসেবে। আমাদের শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, বাংলাদেশের অনেকে বলতেন ভারতের সাথে সম্পর্কটা নাকি আমাদের স্বামী স্ত্রীর মতো। বেনিয়ামিন নেতানিয়াহু ঠিক তেমনি বলে গেছেন ভারতের সাথে সম্পর্কটা তাদের বিবাহের মতো। শুধু তাই না, স্বর্গীয় বিবাহ। মূলত 2018 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সফরের আগেই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেছিলেন নরেন্দ্র মোদী। এই সফরে নরেন্দ্র মোদী অনেকগুলো চুক্তি স্বাক্ষর করেন ইসরায়েলের সাথে। দোস্ত বলে মোদী সম্বোধন করেন সেখানে ইসরায়েলকে। এরপরই যেন পাশার দান উল্টে যায়। জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদে তারপর ফিলিস্তিনকে
পর্যবেক্ষক হ্রাস করার বিরুদ্ধে ভোট দিতে শুরু করে ভারত। অর্থাৎ বলা যেতে পারে পুরো গলায় গলায় দোস্তির সম্পর্ক গড়ে তোলেন নরেন্দ্র মোদী এবং বেনিয়ামিন নেতানিয়াহু। রক্তপিপাসু বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে দোস্তি পাতেন নরেন্দ্র মোদী, এবং এই যে দোস্তিটা পেতেছেন শুধু সেখানেই শেষ না, নরেন্দ্র মোদী অনেক গভীর জলের মাছ। এই যে তাদের এই সফরটুকু শেষ করেই 2018 সালের কথা বলছে, নরেন্দ্র মোদী এবার ছুটলেন ফিলিস্তিনের উদ্দেশ্যে। অবাক করা ব্যাপার না? আগে তিনি ভালো সম্পর্ক স্থাপন করলেন ইসরায়েলের সাথে, তার সাথে দোস্তি করলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষায় বিয়ে করলেন। এরপর তিনি 2018 সালের 9 থেকে 12 ফেব্রুয়ারি গিয়েছিলেন আরব আমিরাত, ওমান এবং ফিলিস্তিন সফরে। সেখানে গিয়ে তিনি ফিলিস্তিনিদেরকে গিয়ে বললেন, হামারা রিশতা বহুত পুরানা হ্যায়। তিনি ঘোষণা দিলেন নয়াদিল্লি খুব শীঘ্রই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চায়। কি অসাধারণ দাবার চাল! একদিকে ইসরায়েলের সাথে সম্পর্ক, অন্যদিকে আবার ফিলিস্তিনের স্বাধীনতা দেখতে চাওয়া। অবাক করা ব্যাপার না? অবাক হচ্ছে নিশ্চয়ই আপনারা যে কেন এমন করছে ভারত। মূলত উত্তরটা খুব সহজ। মূলত ফিলিস্তিনে তাদের এই সান্ত্বনা দেওয়া বা ফিলিস্তিনিদেরকে এই সান্ত্বনা দেওয়ার পেছনে মূল কারণটা লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের রেমিটেন্সের ক্ষেত্রে। ভারত যেই পরিমাণ রেমিটেন্স আহরণ করে তার একটা বড় অংশই আসে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো থেকে, যেই দেশগুলোকে ভুল করেও কোনোভাবেই রাগাতে চায় না নয়াদিল্লি। একই সাথে ভারতের তেলের একটা বড় উৎস হচ্ছে মধ্যপ্রাচ্যের এইসব দেশ, তাই তাদেরকে চটানো বা হাতছাড়া করার কোনো ইচ্ছেই নেই ভারতের। এই দুই দিকেই তেল দিয়ে যাচ্ছে মোদী সরকার। যদিও এই তেল দেওয়ার ঘটনা বা সবকিছু ওলট পালট হয়ে যায় অপারেশন আল আকসা ফ্লাডের পরপরই। আল আকসা ফ্লাডের পরপরই নরেন্দ্র মোদী সরাসরি নেমে যায় ইসরায়েলের সমর্থনে। আল আকসা ফ্লাড অপারেশনটির পরেই তিনি ঘোষণা দেন, কঠিন সময়ে ভারতবাসী দৃঢ়ভাবে ইসরায়েলের পাশে আছে। অথচ এই কঠিন সময়টা ইসরায়েলের জন্য ছিল না, ছিল গাজাবাসীর জন্য। তিনি গাজাবাসীর পক্ষে আছেন সে ঘোষণা দিলেন না, তিনি দিলেন তিনি ইসরায়েলের পক্ষে আছেন। ঠিক এভাবেই গণহত্যাকে সমর্থন দেয় ভারত। পরবর্তীতে এই গণহত্যা সংঘটিত করার জন্য ভারত অস্ত্র সরবরাহ করা শুরু করে। আপনারা অনেকেই হয়তো অবাক হচ্ছেন, ভারত কিভাবে অস্ত্র সরবরাহ করে? যেখানে ভারতই হচ্ছে ইসরায়েলের থেকে অস্ত্র কেনে, সেখানে তারা কিভাবে অস্ত্র দিয়ে সাহায্য করে? এ ব্যাপারে আল জাজিরা চমৎকার একটি ফিচার বা প্রতিবেদন প্রকাশ করেছে। আল জাজিরার প্রকাশিত সে প্রতিবেদনে দেখা যায় ভারত সম্পূর্ণভাবে জাহাজ ভর্তি করে তাদের চেন্নাই বন্দর থেকে ইসরায়েলের জন্য অস্ত্র পাঠাচ্ছে, এবং ভারত একই সাথে পরবর্তীতে যখন অপারেশন আল আকসা হয়, তারপর এপ্রিল মাসে, গত বছরের এপ্রিলের কথা বলছি, 2024 এপ্রিলে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের এক প্রস্তাবে ভারত ভোটদানে বিরত থেকেছিল। যেই প্রস্তাবটাতে যুদ্ধবিরতির পাশাপাশি ইসরায়েলের উপরে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছিল, ভারত সেখানে ভোটদানে বিরত ছিল। খুবই স্বাভাবিক ব্যাপার, ভারত সেখানে ভোটদান করবে কি করে যেখানে তারা নিজেরাই ইসরায়েলকে অস্ত্র সহায়তা করে বা অস্ত্র পাঠিয়ে থাকে। বলেছিলাম আল জাজিরার প্রতিবেদনের কথা। অনেকেই হয়তো অবাক হয়ে জানতে চেতে পারেন কোন প্রতিবেদন। 2024 26 জানুয়ারিতে আল জাজিরাতে একটা প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে তারা দেখিয়েছিল জাহাজে করে কেমন করে অস্ত্র যাচ্ছে ইসরায়েলে। বরকুম, BORKUM, বরকুম নামের এক জাহাজে করে ভারতের চেন্নাই থেকে ইসরায়েলের আশদোদ বন্দরে অস্ত্র পাঠানো হয়। যেই জাহাজটার মধ্যে, মানে বরকুম জাহাজটার মধ্যে 20 টন রকেট ইঞ্জিন ছিল, 12.5 টন বিস্ফোরক সহ রকেট ছিল, 1500 কেজি বিস্ফোরক উপাদান ছিল, 740 কেজি কামানের জন্য প্রপেল্যান্ট বা চার্জ ছিল। অবাক হচ্ছেন, এগুলো সবকিছুই পাঠিয়েছিল ভারত ফিলিস্তিনিদেরকে হত্যা করার জন্য। এছাড়াও 6 জুন 2024 গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে জাতিসংঘের একটা আশ্রয় কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলার পর কোয়ার্ডস নিউজ নেটওয়ার্ক নামের একটি চ্যানেল একটা ভিডিও প্রকাশ করে, যেখানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখা যায়। যে ক্ষেপণাস্ত্রের ভেতরে স্পষ্টভাবে একটা লেবেল ছিল, যেখানে লেখা ছিল
মেড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে তৈরি করা, ইন্ডিয়াতে প্রস্তুত করা অস্ত্র পাঠানো হয়েছিল ইসরায়েলে। সেই অস্ত্র ইসরায়েল ব্যবহার করেছে ফিলিস্তিনের উপরে। শুধু তাই না, 2018 সালের ডিসেম্বরে ভারতীয় বহুজাতিক প্রতিষ্ঠান আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, নিশ্চয়ই নামটা পরিচিত মনে হচ্ছে আপনাদের, আদানি অবশ্যই আপনাদের চেনার কথা। আদানি এন্টারপ্রাইজ লিমিটেড, আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস এবং ইসরায়েলের একটা কোম্পানির নাম হচ্ছে এলবিট সিস্টেম। এলবিট সিস্টেম ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আদানি এবং এলবিট সিস্টেম একটি চুক্তি স্বাক্ষর করে, যার মাধ্যমে তারা ভারতের হায়দ্রাবাদে একটা ফাউন্ডেশন তৈরি করে বা কমপ্লেক্স তৈরি করে, যেটির নাম আদানি এলবিট আনম্যান্ড এরিয়াল ভেহিকলস, অর্থাৎ কোনো মানুষ ছাড়াই চলতে পারবে এরকম এরিয়াল ভেহিকল তৈরি করে ভারতের হায়দ্রাবাদে আদানি এবং এলবিট কোম্পানি। আর সেখানেই হারমিস নামক ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। আর এই ক্ষেপণাস্ত্র দ্বারা হত্যা করা হচ্ছে ফিলিস্তিনের নিরীহ মানুষদের। অবাক করা ব্যাপার না? ভারত, যেই ভারত এত এত শান্তির কথা বলে, সেই ভারতের মানুষজন স্বেচ্ছাসেবী হিসেবে যেতে চাচ্ছেন ফিলিস্তিনিদেরকে হত্যা করার জন্য। সেই একই ভারত অস্ত্র পাঠাচ্ছে। হারমিস নামক অস্ত্র তাদের হায়দ্রাবাদে তৈরি হচ্ছে। আবার সেসব জিনিস ইসরায়েলের রাষ্ট্রদূত টুইট করছেন, নরেন্দ্র মোদী ঘোষণা দিচ্ছেন, বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন এটা একটা বিবাহ। কি চমৎকার ব্যাপার! অথচ পুরো ব্যাপারটাই একটা সময় ভারতের অন্যরকম ছিল। মহাত্মা গান্ধী 26 নভেম্বর 1938 দ্য জিউজ নামের একটা আর্টিকেল লিখেছিল। সেই আর্টিকেলে মহাত্মা গান্ধী পরিষ্কার করে বলেছিল, আমার সহানুভূতি সম্পূর্ণভাবে নির্যাতিত ইহুদিদের প্রতি, যারা দক্ষিণ আফ্রিকায় আমি তাদেরকে খুব কাছ থেকে দেখেছি। তবে আমার সহানুভূতি কখনো ন্যায়কে অন্ধ করে দেয় না। কেন ইহুদিরা যেসব দেশে তাদের জন্ম হয়েছে, যেসব দেশে তারা আয় রোজগার করে, সেসব দেশকেই নিজেদের দেশ বলে মানতে পারে না? প্রশ্ন করেছিলেন মহাত্মা গান্ধী। তিনি বলেছিলেন একই প্রবন্ধে, ফিলিস্তিন তো আরবদের, আমি স্পষ্ট করে বলছি, তিনি লিখেছিলেন ফিলিস্তিন তো আরবদের, যেভাবে ইংরেজদের, ফ্রান্স যেভাবে ফরাসিদের, ঠিক তেমনি ভাবে ফিলিস্তিন আরবদের ঘাড়ের উপরে ইহুদিদেরকে চাপিয়ে দেওয়া অন্যায়, অমানবিক, লিখেছিলেন মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর সেই ভারত 1947 সালে প্রস্তাব দিয়েছিল একটা অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্রের, যেখানে ইতিমধ্যে যেসব ইহুদিরা চলে এসেছিল 47-এ, তারাও থাকবে, আবার ফিলিস্তিনের মানুষও থাকবে। প্রস্তাব দিয়েছিল ভারত। 1974-এ ভারত প্রথম অনারব দেশ হিসাবে ফিলিস্তিনি মুক্তি সংস্থা PLO, আমাদের প্রিয় নেতা ইয়াসির আরাফাতের প্রতিষ্ঠান PLO-কে সমর্থন দিয়েছিল ভারত, স্বীকৃতি দিয়েছিল ভারত। 1983-তে ন্যাম সম্মেলন হয়েছিল নয়াদিল্লিতে, নন অ্যালাইন্ড মুভমেন্ট, জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলন হয়েছিল দিল্লিতে। সেখানে বড় বোন বলে ইন্দিরা গান্ধীকে ডেকেছিল ইয়াসির আরাফাত। 1988-তে ভারত সমর্থন দিয়েছিল, স্বীকৃতি দিয়েছিল ফিলিস্তিনকে। অথচ দেখুন, বর্তমানে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর সবকিছু যেন বদলে গেছে। এখন আর জওহরলাল নেহরু নেই, এখন ইন্দিরা গান্ধীও নেই, এখন মহাত্মা গান্ধীর সে অসাম্যের বাণীও আর ভারতে নেই। এখন ভারতে অস্ত্র তৈরি করা হয়, ভারত আবার সে দেশের কাছ থেকে অস্ত্র কেনে, সেই অস্ত্র ব্যবহার করা হয় সাধারণ মানুষের উপর, সেই অস্ত্র দিয়ে আড়ি পাতা হয় ভারতের সাধারণ মানুষের উপর। আর বোকা ভারতের মানুষজন গণহত্যা জেনেও শুধুমাত্র উগ্র হিন্দুত্ববাদের কারণে তারা সমর্থন দিয়ে যায় নরেন্দ্র মোদীর এই সকল কার্যক্রমকে, তারা সমর্থন দিয়ে যায় এই সকল গণহত্যাকে, তারা জিতে চায় এই সকল গণহত্যার অংশীদার হতে। ঠিক এভাবেই একটা দেশের কূটনীতি বদলে যায়, ঠিক এভাবেই একটা দেশ ন্যায়, নীতি, নৈতিকতা থেকে গণহত্যার সমর্থনের পথে পা বাড়ায়।